নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই মুহূর্তে আবারও একটি নতুন আপডেট শেয়ার করতে চলেছি নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে। তো এই মুহূর্তে আমি আপনাদের যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 32,000 প্রাথমিক শিক্ষকের যে চাকরি বাতিল মামলা বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে রয়েছে, সেই মামলায় আগামীতে কি ঘটতে চলেছে, 32,000 চাকরি বাতিল মামলায় শিক্ষকদের চাকরি বাতিল হবে কিনা বা প্যানেল থাকবে কিনা, এই নিয়ে কিন্তু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এবং তার সাথে সাথে যারা বঞ্চিত হয়েছিলেন সেই সময় একাধিক মামলা করেছেন কলকাতা হাইকোর্টে 32,000-এর প্যানেল নিয়ে, তাদের ভবিষ্যতে কি হতে পারে এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আপনাদের সমস্ত বিষয়টি তুলে ধরব। তবে তার আগে বলে রেখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু নবদিগন্ত চ্যানেল থেকেই সবার আগে সর্বপ্রথমে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা তাহলে আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত জেনে নিই। তো বন্ধুরা, আপনারা সকলেই কিন্তু 32,000 প্রাথমিক শিক্ষকের গল্প প্রায় জানেন, যে 32,000-এর যে প্যানেল, সেই প্যানেল নিয়ে যে একাধিক অভিযোগ উঠেছিল এবং কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 32,000-এর যে প্যানেলকে বাতিল করে রিপ্যানেল করার নির্দেশ দিয়েছিলেন, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু মামলাটি স্বাভাবিকভাবে ডিভিশন বেঞ্চে যায়, বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চে। এবং বিচারপতি সুব্রত তালুকদারও কিন্তু সিঙ্গেল বেঞ্চের রায়কে এক প্রকার বহাল রাখে বলা যায়, এবং ডিভিশন বেঞ্চেও 3 মাসের মধ্যে প্যানেল প্রকাশ করে নতুন রিপ্যানেল করার কথা নির্দেশ দেন। এবং শেষ পর্যন্ত মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টে পিটিশনারদের পক্ষ থেকে, অর্থাৎ ইন সার্ভিস টিচারদের পক্ষ থেকে একটি দাবি করা হয় যে কলকাতা হাইকোর্ট এই মামলাকে একতরফা শুনানি করেছে বা জাজমেন্ট করেছে, যাদের প্যানেল বাতিল করা হচ্ছে তাদেরকে কোনো কিছু বলতে দেওয়ার বা তাদেরকে কোনো কিছু তাদের কাছ থেকে শোনার প্রয়োজনীয়তা বোধ করেনি কলকাতা হাইকোর্ট। সেই জন্য তাদের যেন বক্তব্য শোনা হয়, এই বিষয়টি কিন্তু সুপ্রিম কোর্টে দাবি রাখে ইন সার্ভিস টিচারদের একাংশ। এবং সেই বিষয়ে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট একটি বিশেষ বেঞ্চ গঠন করে সেই বেঞ্চেই কিন্তু এই 32,000-এর চাকরি বাতিল মামলাকে পুনরায় কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায় এবং দ্রুত মামলাটি নিষ্পত্তি করার জন্য নির্দেশ দেয় মহামান্য সুপ্রিম কোর্ট। এবং সেখানে কিন্তু একটি বিষয় বলে দেওয়া হয় যে এই ডিভিশন বেঞ্চ যা নির্দেশ দিবে বা বিশেষ ডিভিশন বেঞ্চ যেটা সুপ্রিম কোর্টের নির্দেশে গঠন করা হলো, এই ডিভিশন বেঞ্চ যা নির্দেশ দিবে সেটাই কিন্তু কার্যকর হবে। এবং শেষ পর্যন্ত মামলাটি বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে যায় এবং সেই মতো বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে মামলাটি শুনানি চলছিল। মাঝপথে কিন্তু একটু গতিপথ পরিবর্তন হয়েছে এবং আপনারা জানেন যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে একটা বাকবিতণ্ডার কারণে সৌমেন সেনের কাছ থেকে মামলাটি সরে গিয়ে শেষ পর্যন্ত বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে যায়। এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে মামলাটি একটা শুনানি হয়েছে গত 19 বা 20 মার্চের দিকে। এবং সেই দিন কিন্তু বিচারপতি মামলাটাকে ভালো করে বা বিষয়টাকে বোঝার চেষ্টা করেন, যেহেতু এই বিষয়টি বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে প্রথম, তাই তিনি বিষয়টি বোঝার চেষ্টা করেন যে কেন সিঙ্গেল বেঞ্চ চাকরি বাতিল করেছিলেন। সেখানে কিন্তু মূলত 15টা পয়েন্ট ছিল, তার মধ্যে বিশেষ কয়েকটা পয়েন্ট, যে পয়েন্টগুলো কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনোভাবেই কোনো দিনই এড়িয়ে যেতে পারবে না, তারা এমন কিছু কর্মকাণ্ড করে রেখেছে। সবথেকে বড় কথা, যে কোনো প্যানেল বা যে কোনো একটা রিক্রুটমেন্টের প্যানেল তৈরি করতে গেলে তাদের কিন্তু একটা বিশেষজ্ঞ কমিটি তৈরি করতে হয়, যেটা এই 42,949 নিয়োগের ক্ষেত্রে কোনো রকম কোনো বিশেষজ্ঞ কমিটি তৈরি হয়নি। সেখানে শুধুমাত্র মানিক ভট্টাচার্য ছিলেন এবং এস বাসু রায়কে ওএমআর মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই এস বাসু রায় নিজের ইচ্ছামতো কিন্তু প্যানেল তৈরি করে দেন মানিক ভট্টাচার্যের উপস্থিতিতে। তাই সেক্ষেত্রে কোনো বিশেষজ্ঞ কমিটির ছিল না। যদিও 2016 যে রিক্রুটমেন্ট রুলস ছিল সেখানে কিন্তু
উল্লেখ করা ছিল যে একটি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে এই প্যানেলটিকে প্রস্তুত করা হবে, কিন্তু পরবর্তীতে সেটি ঘটেনি। এটার কিন্তু প্রমাণ অনেক রয়েছে এবং সিবিআইয়ের চার্জশিটেও এই বিষয়টি পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। এবং এছাড়াও অ্যাপটিটিউড টেস্ট হয়নি। অ্যাপটিটিউড টেস্ট যদি হতো, আপনারা অ্যাপটিটিউড টেস্টের বিষয়টি যদি ভালো করে একটু দেখেন, অ্যাপটিটিউড টেস্ট কি এই বিষয়টি সিঙ্গেল বেঞ্চের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদের আইনজীবীর কাছে ভালো করে জানতে চান। তিনি বিষয়টি জানতেন না, তিনি পর্ষদ থেকে জেনে এসে পরের হিয়ারিংয়ে জানিয়েছিলেন যে অ্যাপটিটিউড টেস্ট হচ্ছে সেই বিষয়টি ক্লাস ডেমনস্ট্রেশন চক ডাস্টার নিয়ে ছাত্রদের পড়াতে হয়। তো এই প্রসঙ্গে কিন্তু ডিপিএসসিতে অর্থাৎ 42,949 যে 23টা ডিপিএসসিতে ইন্টারভিউ হয়েছিল, প্রতিটা ডিপিএসসিতে ইন্টারভিউ নিয়েছিলেন এমন কিছু ব্যক্তিদের সাথে। ভিডিওগ্রাফির মাধ্যমে একটি ইন্টারভিউ নেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেখানে তারা কিন্তু স্বীকার করেন যে কোনো রকমের কোনো অ্যাপটিটিউড টেস্ট হয়নি। এবং এটি একটি বড় কারণ ছিল। অ্যাপটিটিউড টেস্টের নাম্বার যদি আপনারা দেখেন, অ্যাপটিটিউড টেস্ট যদি না হয়ে থাকে তাহলে সকলেরই কিন্তু নাম্বার একই রকম হওয়া উচিত ছিল। আবার আরও একটি বিষয়, ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টে যে প্রার্থী ইন্টারভিউ 4 পাচ্ছে তাকে দেখা যাচ্ছে অ্যাপটিটিউড টেস্টেও সেম নাম্বার। এই দুটো তো সেম হতে পারে না, যেহেতু 5 করে নম্বর ছিল, তাই অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউয়ে আলাদা আলাদা নম্বর হওয়ার সম্ভাবনাটাই বেশি। কিন্তু যারা চাকরি পেয়েছে, প্যানেলে আছে 32,000 বা 42,949, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু অ্যাপটিটিউড টেস্টের নম্বর দেখা যাচ্ছে যে তারা ইন্টারভিউ যে নম্বর পেয়েছে অ্যাপটিটিউড টেস্টেও সেই নম্বর পেয়েছে। তো অ্যাপটিটিউড টেস্টই তো হয়নি, তো ওই জন্য যেমন তেমন প্রকারে যেন তেন প্রকারে কাট অফে আনার জন্য কিন্তু যে কোনো নম্বর বসিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবং পেন্সিলে নম্বর দেওয়া, পেন্সিল দিয়ে কিন্তু নম্বর দেওয়া হয়েছিল প্রতিটা ডিপিএসসিতে। কলমের পরিবর্তে পেন্সিল ব্যবহার করেছিল, যেটা খুব সহজেই কিন্তু যে নম্বরকে ইরেজ করা যায়। এবং এছাড়াও রিজার্ভেশন রুলস যে কোনোভাবেই মানেনি, এটা কিন্তু বারংবার উঠে এসছে 42,949 প্যানেল থেকে, যেখানে দেখা গেছে জেনারেলের থেকে এসসি এসটি ওবিসির কাট অফ অনেক হাই। এক কথায় রিজার্ভেশন পলিসি কোনোভাবেই কিন্তু মানেনি। এবং বিভিন্ন ডিপিএসসিতে আপনারা দেখবেন 10 বা 11 কিন্তু জেনারেলে কাট অফ গিয়েছে, কিন্তু দেখা গেছে ওবিসি বা এসসির ক্ষেত্রে সে কাট অফ 18 বা 20-তে চলে গিয়েছে। তো রিজার্ভেশন কী জিনিস সেটা হয়তো এস বসুরাই কোম্পানি জানতো না, তারা নিজের ইচ্ছা মতো জেনারেলকে জেনারেলে রেখে দিয়েছে। ওবিসি এসসি এসটি এরা যারা ছিল এদেরকে কিন্তু জেনারেলে কনভার্ট করতে পারেনি। তো এই বিষয়গুলি ঘটেছে। তো এই যে বিষয়গুলি, এগুলো থেকে কিন্তু 42,949 যে পুরো প্যানেল সেটা কিন্তু কোনোভাবে বেরোতে পারবে না, এড়িয়ে যেতে পারবে না। বেশ কয়েকটি যে পয়েন্ট, এই কয়েকটি ভাইরাল পয়েন্টের কারণেই কিন্তু 32,000-এর প্যানেল হয়তো আগামীতে বাতিল হতে চলেছে। এবং রিপ্যানেল যদি হয় তাহলে কিন্তু বহু জেনারেল ক্যান্ডিডেট, ইন সার্ভিস টিচার যারা রয়েছেন তারা বিপদে পড়তে চলেছেন। এবং সেই জায়গায় কিন্তু বহু রিজার্ভেশন ক্যান্ডিডেট হয়তো চাকরি পেতে চলেছেন। এটা সংবিধানের যেটা রুলস রিজার্ভেশনের। তো দেখা যাক আগামীতে কি হয়। আগামী 23 এপ্রিল মামলাটি আবার রয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে, সেদিন কি হয় বোঝা যাবে। তো বন্ধুরা, ভিডিওটি এখন এখানেই রইল। আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার নতুন আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য। সকলে ভালো থাকবেন।